রবার্ট কিওসাকি যেমনটি বর্ণনা দিয়েছিলেন, আমার দুজন বাবা ছিলেন, একজন ধনবান এবং অন্যজন নির্ধন। একজন খুবই উচ্চশিক্ষিত এবং বুদ্ধিমান, তার পিএইচডি ডিগ্রি ছিল এবং তিনি 4 বছরের স্নাতক পড়া 2 বছরেরও কম সময়ে সম্পূর্ণ করেছিলেন। তারপর তিনি আরও পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব শিকাগো এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। এই সমস্ত শিক্ষা লাভের জন্য উনি সম্পূর্ণ ছাত্রবৃত্তি পেয়েছিলেন। আমার অন্য বাবা 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেননি। তারা দুজনেই সারা জীবন পরিশ্রম করে কর্মজীবনে সফল হয়েছিলেন। দুজনেই প্রচুর রোজগার করেছেন, তবুও একজন সারা জীবন সংগ্রাম করছিলেন, অন্যজন হাওয়াইয়ের সবথেকে ধনীদের মধ্যে একজন হয়েছিলেন। একজন মারা যাওয়ার সময় কোটি কোটি ডলার তার পরিবার এবং চার্চের জন্য রেখে গেছেন, অন্যজন বাকি রেখে গেছেন শুধু দেনা। তারা দুজনেই দৃঢ় চেতনা, আকর্ষণীয় এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দুজনেই আমাকে পরামর্শ দিয়েছেন, কিন্তু তারা একই ধরনের পরামর্শ দেননি। দুজনেই দৃঢ়ভাবে শিক্ষায় বিশ্বাস করতেন, কিন্তু তারা একই শিক্ষায় পাঠ্যক্রম অনুমোদন করেননি। আমার যদি একজন বাবা থাকতো, তবে তার উপদেশ আমাকে হয় গ্রহণ করতে হতো অথবা বর্জন করতে হতো। দুজন বাবা উপদেশ দেবার জন্য থাকায় দুটো বিপরীতধর্মী মতামত শুনে আমার বিকল্প পছন্দের সুযোগ ছিল। একটা মতামত ধনী ব্যক্তির এবং অন্যটা গরিব ব্যক্তি। একটা অথবা অন্যটা সরলভাবে গ্রহণ বা বর্জন না করে আমি এই নিয়ে আরও ভাবনা চিন্তা করতাম আর দুটো তুলনা করতাম, তারপর নিজের জন্য বেছে নিতাম। সমস্যাটা হলো, এই ধনবান ব্যক্তিটি তখনও ধনী হয়নি এবং নির্ধন ব্যক্তিটি তখনও গরিব নন। দুজনেই তাদের কর্মজীবন সবে শুরু করেছিলেন এবং দুজনেই অর্থ এবং পরিবার নিয়ে সংগ্রাম করছিলেন, কিন্তু টাকা পয়সার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, এক বাবা বলতেন অর্থের প্রতি ভালোবাসাই সমস্ত নষ্টের মূল। অন্যজন বলতেন অর্থ যথেষ্ট না থাকায় সমস্ত অনিষ্টের কারণ। দুজন দৃঢ় চরিত্রের বাবা থাকায় এবং দুজনেই আমাকে প্রভাবিত করায় একজন অল্পবয়সী ছেলে হিসাবে আমি মুশকিলে পড়েছিলাম। আমি একজন ভালো ছেলে হতে এবং কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুজন বাবা একই কথা বলতেন না। তাদের দুজনের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে, এত চূড়ান্ত প্রভেদ ছিল যে আমি ক্রমশ উৎসুক হয়ে উঠছিলাম। এরা দুজনেই আলাদাভাবে কি বলছেন দীর্ঘ সময় ধরে আমি চিন্তা করতে শুরু করছিলাম। আমার অনেকটা ব্যক্তিগত সময় কাটত গভীরভাবে চিন্তা করে এবং নিজেকে প্রশ্ন করে কেন উনি এ কথা বলেন, এবং তারপর অন্য বাবার বক্তব্য নিয়েও মনে একই প্রশ্ন উঠত। শুধু আমি যদি বলতে পারতাম, হ্যাঁ উনি ঠিক বলছেন, আমি ওর সাথে তাহলে একমত, এটা অনেক সহজ হতো, অথবা তার দৃষ্টিভঙ্গি সোজাসুজি বাতিল করে দিতে পারতাম, এই বলে যে বুড়ো লোকটা জানে না ও কি বলছে। তার বদলে আমার দুজন বাবা থাকায়, যাদের দুজনকে আমি ভালোবাসতাম, তারা আমাকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং শেষ অবধি আমার নিজস্ব একটা চিন্তাধারা বেছে নিতে হয়েছিল। শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ বা বর্জন করার চেয়ে এই প্রক্রিয়া, অর্থাৎ চিন্তা করে নিজের জন্য বেছে নেওয়া ভবিষ্যৎ, পরবর্তীকালে আমার জন্য প্রভূত মূল্যবান হয়েছিল। ধনীদের ক্রমশ ধনী হওয়ার, গরিবদের আরও গরিব হওয়ার এবং মধ্যবিত্তদের দেনার বিরুদ্ধে যুদ্ধ করার একটা কারণ হলো অর্থের বিষয়ে শিক্ষা বাড়িতে হয়, স্কুলে নয়। আমরা বেশিরভাগ আমাদের বাবা মার কাছ থেকে অর্থের বিষয়ে শিক্ষা পাই। সুতরাং এক গরিব বাবা মা তার সন্তানদের অর্থের সম্বন্ধে কি বলতে পারেন? তারা সোজাসুজি বলেন, স্কুলে থাকো এবং পরিশ্রম করে পড়াশোনা করো। শিশুটি অন্তত ভালো নম্বর পেয়ে গ্র্যাজুয়েট হতে পারে, কিন্তু তার আর্থিক কর্মসূচি এবং মানসিক দৃষ্টিভঙ্গি হবে একজন গরিব মানুষের মতো। অর্থের বিষয়ে স্কুলে শিক্ষা দেওয়া যায় না। স্কুল প্রথাগত বিদ্যা
এবং পেশাদারি দক্ষতায় শিক্ষায় মনোনিবেশ করে, কিন্তু আর্থিক দক্ষতায় করে না। এর থেকে বোঝা যায় সারা জীবন হয়তো অর্থের জন্য লড়াই করে। আমাদের জাতীয় দেনার কারণ অনেকাংশে উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা, যারা আর্থিক বিষয়ে রায় দেন, অথচ অর্থের বিষয়ে যাদের কোনো প্রশিক্ষণ নেই। আমি প্রায়শই ভবিষ্যতের বিষয়ে ভাবি। যখন কোটি কোটি লোকের আর্থিক এবং চিকিৎসার সাহায্যের দরকার হবে, তখন কি হবে? তারা তাদের পরিবার অথবা সরকারের উপর সাহায্যের জন্য নির্ভরশীল হবে। যখন মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটির ভাড়া শূন্য হয়ে যাবে, তখন কি হবে? কি করে একটা জাতি বাঁচবে যদি তার শিশুদের অর্থ সংক্রান্ত শিক্ষা দেবার বার এমন সব বাবা মার উপর লাগাতার ন্যস্ত করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই এখনো দরিদ্র বা দরিদ্র হতে চলেছেন? যেহেতু আমার দুজন প্রভাবশালী বাবা ছিলেন, আমি তাদের দুজনের কাছ থেকেই শিখেছিলাম। আমার দুই বাবার উপদেশ নিয়েই আমাকে চিন্তাভাবনা করতে হতো, এবং তা করতে গিয়ে আমি মানুষের জীবনের উপর তার চিন্তাধারার প্রভাবের এক মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করেছিলাম। যেমন, আমার এক বাবার বলার অভ্যাস ছিল, আমার এটা করার সামর্থ্য নেই। অন্য বাবা এই কথাগুলো ব্যবহার করতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে, এটাই ছিল মত। একজন সমস্যাটাতেই ঢুকতেই দিচ্ছেন না এবং অন্যজন চিন্তা করতে বাধ্য করাচ্ছেন। আমার তাড়াতাড়ি বড়লোক হওয়ার সম্ভাবনাযুক্ত বাবা ব্যাখ্যা করতেন যে আমার করার সামর্থ্য নেই। এই কথাগুলো স্বয়ংক্রিয়ভাবে বলতে থাকলে তোমার মগজ কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু নিজেকে প্রশ্ন করলে আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে, তোমার মগজকে কাজের মধ্যে ঢুকিয়ে দেবে। তিনি কথা বলতে চাননি যে তুমি যা চাও সেসব কেন। তিনি মস্তিষ্ককে খাটাবার ব্যাপারে অত্যন্ত গোড়া ছিলেন। তিনি এটাকে সর্বাপেক্ষা ক্ষমতাশালী কম্পিউটার মনে করতেন। আমার মস্তিষ্ক প্রতিদিন আরও শক্তিশালী হয়, কারণ আমি এটাকে ব্যায়াম করাই। এটা যত শক্তিশালী হবে তত বেশি উপার্জন করতে পারবো। তিনি বিশ্বাস করতেন অভ্যাসবশত আমার করার ক্ষমতা নেই, বলা এটা একটা মানসিক আলস্যের কারণ। যদিও দুজন বাবাই কঠিন পরিশ্রম করেছেন, আমি লক্ষ্য করছিলাম একজন বাবার পয়সা সংক্রান্ত ব্যাপারে মগজটাকে ঘুম পাড়িয়ে দেবার অভ্যাস ছিল, আর অন্যজনের অভ্যাস ছিল মগজটাকে খাটানোর। দীর্ঘদিনের ফলাফলে দেখা গিয়েছিল একজন বাবা আর্থিকভাবে দৃঢ় হচ্ছেন আর একজন দুর্বল হচ্ছেন। একজন ব্যক্তি যে নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করেন বনাম একজন ব্যক্তি যে সোফায় বসে বসে টেলিভিশন দেখেন, তার থেকে এই ব্যাপারটা খুব একটা তফাৎ নেই। সঠিক শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির সুযোগ দেয় এবং সঠিক মস্তিষ্কের ব্যায়াম সম্পত্তি বাড়াবার সুযোগ দেয়। আলসেমি স্বাস্থ্য এবং ধন সম্পত্তি দুটোরই ক্ষতি করে। আমার দুই বাবার চিন্তাধারা একদম আলাদা ছিল। একজন বাবা ভাবতেন ধনীদের বেশি ট্যাক্স দেওয়া উচিত অপেক্ষাকৃত দুর্ভাগাদের সাহায্য করার জন্য। অন্যজন বলতেন যারা উৎপাদন করে ট্যাক্স তাদের শাস্তি দেয় এবং যারা উৎপাদন করে না তাদের পুরস্কার দেয়। একজন বাবা পরামর্শ দিতেন পরিশ্রম করে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানির জন্য তুমি কাজ করতে পারো। অন্যজন পরামর্শ দিতেন খেটে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানি তুমি কিনতে পারো। একজন বাবা বলতেন তোমরা মানে আমার সন্তানেরা আছো বলেই আমি বড়লোক হতে পারলাম না। অন্যজন বলতেন তোমরা সন্তানেরা আছো বলেই আমাকে ধনী হতে হবে। একজন রাতে খাবার টেবিলে অর্থ এবং ব্যবসা নিয়ে কথা বলতে উৎসাহ দিতেন। অন্যজন খাবার সময় টাকা পয়সার বিষয়ে কথা বলতে নিষেধ করতেন। একজন বলতেন টাকা পয়সার ব্যাপারে সবসময় সাবধানে চলবে, কোনো রকম ঝুঁকি নিও না। অন্যজন বলতেন ঝুঁকি সামলাতে শেখো। একজন বিশ্বাস করতেন আমাদের বাড়িতে আমাদের সব থেকে বড় বিনিয়োগ এবং আমাদের সব থেকে বড় সম্পত্তি। অন্যজন বিশ্বাস করতেন আমার বাড়ি একটা দায় এবং যদি তোমার বাড়ি সব থেকে বড় বিনিয়োগ হয় তাহলে তোমার বিপদ অবশ্যই। দুজন বাবাই সময় মতো বিল মিটিয়ে দিতেন, তবু একজন বিল মেটাতেন প্রথমে আর একজন মেটাতেন
শেষে। একজন বাবা বিশ্বাস করতেন কোম্পানি অথবা গভর্নমেন্ট আপনার এবং আপনার প্রয়োজনের দায়িত্ব নেবে। তিনি সবসময় মাইনে বাড়া, অবসর গ্রহণের পরিকল্পনা, মেডিকেল সুবিধা, অসুস্থতার জন্য ছুটি, অন্যান্য সুবিধা নিয়ে চিন্তিত থাকতেন। তিনি তার দুজন কাকাকে দেখে প্রভাবিত হয়েছিলেন। এরা মিলিটারিতে যোগ দিয়েছিলেন এবং 20 বছরের সক্রিয় সেবার পর অবসর লাভ করেছিলেন। তারা পুরো জীবনের অধিকারের চুক্তি লাভ করেছিলেন। মিলিটারিরা তাদের অবসরপ্রাপ্ত কর্মীদের যে ডাক্তারি সুবিধা বা ফ্রিএক্স সুবিধা দেন তা তিনি পছন্দ করতেন। ইউনিভার্সিটির মাধ্যমে যে অধিকারের রীতি আছে তাও তিনি পছন্দ করতেন। তার কাছে সারা জীবনের চাকরির সুরক্ষার চিন্তা এবং চাকরির সুবিধাগুলো এক এক সময় চাকরির থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি প্রায় বলতেন, আমি গভর্নমেন্টের কাজের জন্য অনেক খেটেছি, তাই এই সুবিধাগুলোতে আমার অধিকার আছে। অন্যজন বিশ্বাস করতেন আর্থিক ব্যাপার সম্পূর্ণ আত্মনির্ভরতার। তিনি অধিকার বোধের মানসিকতার বিরুদ্ধে ছিলেন এবং এতে কি করে দুর্বল এবং অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত মানুষ তৈরি করছে তা বলতেন। তিনি আর্থিক ব্যাপারে সক্ষম হবার উপর জোর দিয়েছিলেন। একজন বাবা কয়েক ডলার জমাবার জন্য কঠোরভাবে চেষ্টা করছিলেন, অন্যজন কেবল বিনিয়োগ করছিলেন। একজন বাবা শিখিয়েছিলেন কিভাবে ভালো চাকরির জন্য সংক্ষেপে ব্যক্তিগত তথ্যাবলী লেখা যায়। আরেকজন শিখিয়েছিলেন কিভাবে ব্যবসা এবং শক্তপোক্ত ব্যবসা এবং আর্থিক পরিকল্পনার কথা লেখা যায়, যাতে আমি চাকরি দিতে পারি। দুজন দৃঢ় চরিত্র সম্পন্ন বাবার প্রভাবে আমার সুযোগ হয়েছিল দুটো ভিন্ন চিন্তাধারা একজনের জীবনে কি প্রভাব পেলে তা লক্ষ্য করছিলাম। মানুষ সত্যি তাদের চিন্তাধারা দিয়েই জীবনকে গঠন করে। উদাহরণস্বরূপ, আমার গরিব বাবা সবসময় বলতেন আমি কখনো ধনী হব না, এবং তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। অপরপক্ষে আমার ধনবান বাবা সবসময় নিজেকে ধনী বলে মনে করতেন। তিনি এই ধরনের কথা বলতেন, আমি একজন ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তিরা এরকম করে না। যখন একটা বিরাট আর্থিক সংকটে পড়ে তিনি দেউলিয়া হয়ে পড়েছেন, তখনও তিনি নিজেকে ধনী ব্যক্তি বলে পরিচয় দিতেন। তিনি নিজের সপক্ষে বলতেন, গরিব হওয়া আর দেউলিয়া হওয়ার মাঝে একটা তফাৎ আছে। দেউলিয়া হওয়া সাময়িক ব্যাপার এবং দারিদ্র্য চিরস্থায়ী। আমার নির্ধন বাবা এও বলতেন, আমার পয়সার আগ্রহ নেই অথবা পয়সাটা কোনো ব্যাপার নয়। আমার ধনী বাবা সবসময় বলতেন, পয়সাই ক্ষমতা। আমাদের চিন্তাধারার ক্ষমতা হয়তো কোনোদিন পরিমাপ করা যাবে না অথবা যথাযথ উপলব্ধি করা যাবে না, কিন্তু অল্প বয়সে আমার কাছে আমার চিন্তাধারা স্পষ্ট হয়ে গিয়েছিল এবং কিভাবে আমি নিজেকে প্রকাশ করি সেই সম্বন্ধে সচেতন হয়ে উঠছিলাম। আমি লক্ষ্য করেছিলাম আমার গরিব বাবা তার চিন্তাধারা এবং কার্যপদ্ধতির জন্যই দরিদ্র ছিলেন। তিনি কত টাকা রোজগার করেছেন তার জন্য নয়, কারণ সেটা যথেষ্ট ছিল। দুজন বাবা থাকায় অল্প বয়সেই নিজেকে চিন্তাধারা বেছে নেওয়ার ব্যাপারে আমি তীব্র সচেতন এবং সাবধান হয়ে গিয়েছিলাম। কার কথা আমার শোনা উচিত, আমার নির্ধন বাবা নাকি আমার ধনবান বাবা? যদিও শিক্ষা এবং জ্ঞান অর্জন করার বিষয়ে দুজন মানুষেরই দারুণ শ্রদ্ধা ছিল, কিন্তু কি শেখা গুরুত্বপূর্ণ এ বিষয়ে তাদের চিন্তাধারায় বিরোধ ছিল। একজন চেয়েছিলেন আমি খেটে পড়াশোনা করি, একটা ডিগ্রি জোগাড় করি এবং একটা ভালো চাকরি জোগাড় করে অর্থ উপার্জনের জন্য কাজ করি। তিনি আমাকে পেশাদার তৈরি হবার জন্য অ্যাটর্নি অথবা অ্যাকাউন্ট্যান্ট অথবা MBA বিজনেস স্কুলে পড়াতে চেয়েছিলেন। আর একজন আমাকে পড়তে উৎসাহ দিয়েছিলেন ধনী হবার জন্য। কি করে অর্থ কাজ করে বুঝাতে এবং কি করে এটাকে আমার জন্য কাজ করানো যায় শেখাতে চেয়েছিলেন। আমি পয়সার জন্য কাজ করি না, এই কথাগুলো তিনি বারবার আমাকে বলতেন। পয়সা আমার জন্য কাজ করে। 9 বছর বয়সে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ধনবান বাবার কাছ থেকে অর্থের বিষয়ে শুনব এবং শিখব। এটা করতে হলে যদিও আমার নির্ধন বাবা, যিনি কলেজের সমস্ত ডিগ্রির অধিকারী ছিলেন, তবু তার মতামতগুলো না শোনার সিদ্ধান্ত নিয়েছিলাম। রবার্ট পটসের একটি শিক্ষা। আমার প্রিয় কবি রবার্ট পটস, যদিও আমি তার অনেক কবিতাই পছন্দ করি,
তবুও তার লেখা আমার প্রিয় কবিতা হলো যেই পথটি নেওয়া হয়নি। এর থেকে প্রাপ্ত শিক্ষা আমি প্রতিদিন ব্যবহার করি। যেই পথটি নেওয়া হয়নি। এক হলুদ বনে দুটি পথ আলাদা হয়ে গেছে। দুঃখের কথা, আমি দুটোতে চলতে পারবো না। একমাত্র পথিক আমি অনেকক্ষণ দাঁড়ালাম। যতদূর দৃষ্টি যায় একটা পথ দেখলাম, ঘাসের মাঝে কোথাও যেন বেঁকে গেছে। তারপর অন্য পথটা নিলাম, ওর মতোই সুন্দর, হয়তো আরো অনেক বেশি। কারণ এত ঘাসে ভরা জীর্ণতার চিহ্ন নেই কোথাও। যদিও এর উপর দিয়ে চললে হয়তো হয় হবে একই রকম। সেই সকলে দুটো পথ একই রকম ছিল, পাতায় ছিল না পায়ের কালো চিহ্ন। আমি পথটা আরেক দিনের জন্য রেখে দিয়েছিলাম, যদিও জানতাম পথ থেকে পথান্তর চলে গেছে। আমার প্যারা হবে কিনা সন্দেহ। একটা দীর্ঘশ্বাসের সাথে বলি, এখন থেকে অনেক অনেক যোগ পরে দুটো পথ বনে আলাদা হয়ে গেছিল, আর আমি নিয়েছিলাম ঝনবিরল পথটা, এবং এটাই বদলে দিয়েছিল সবকিছু। এবং সত্যি সেটা সবকিছুই বদলে দিয়েছিল। বছরের পর বছর আমি রবার্ট পটসের কবিতাটি নিয়ে প্রায় ভাবতাম। আমার উচ্চশিক্ষিত বাবার উপদেশ এবং অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি মেনে নেওয়া আমার পক্ষে অত্যন্ত বেদনাদায়ক। সংকল্পটাই আমার বাকি জীবনকে আকার দিয়েছিল। একবার যখন আমি মনস্থির করে নিলাম কার কথা শুনবো, তখন শুরু হলো অর্থ সম্বন্ধে আমার শিক্ষা। আমার ধনবান বাবা আমাকে 30 বছরেরও বেশি শিক্ষা দিয়েছিলেন, আমার 29 বছর বয়স পর্যন্ত। তিনি যখন বুঝলেন আমি মোটা মাথায় যা ঢুকাতে চাইছেন আমি তা জানতে এবং সম্পূর্ণ বুঝতে পেরেছি, উনি শেখানো বন্ধ করে দিয়েছিলেন। অর্থ এক ধরনের ক্ষমতা, কিন্তু আরো ক্ষমতাশালী হচ্ছে আর্থিক বিষয়ে শিক্ষা। টাকা করি আসে এবং যায়, কিন্তু পয়সা কিভাবে কাজ করে তা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এর উপরে কর্তৃত্ব করতে পারবেন এবং সম্পত্তি সঞ্চয় করতে শুরু করবেন। শুধু ইতিবাচক চিন্তাতে কিছু হয় না, কারণ বেশিরভাগ লোক ভুলে যায়, কিন্তু অর্থ কিভাবে কাজ করে শেখে না। তাই সারা জীবন তারা অর্থের জন্য কাজ করে কাটায়। যেহেতু আমি যখন শুরু করেছিলাম আমার মাত্র 9 বছর বয়স ছিল, আমার ধনবান বাবা আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা অত্যন্ত সহজ ছিল। যখন তার সবটা বলা এবং শেখানো হয়ে গিয়েছিল, তখন তাতে প্রধানত 6টি মূল শিক্ষা ছিল, যা তিনি 30 বছর ধরে পুনরাবৃত্তি করে গিয়েছিলেন। এই বইটিতে সেই 6টি শিক্ষাই বর্ণিত আছে, এবং যেমন সরলভাবে আমার বাবা শিখিয়েছিলেন তেমনভাবেই যথাসম্ভব উপস্থাপিত করা হয়েছে। এ অধ্যায়ের শিক্ষাগুলো কোনো কিছুর উত্তর নয়, শুধু দিক নির্দেশনা মাত্র। এই পৃথিবীতে যতই ক্রমবর্ধমান পরিবর্তন এবং অনিশ্চয়তা ঘটুক না কেন, এসব দিক নির্দেশনা আপনাকে এবং আপনার সন্তানদের যে আরো ধনবান করে তুলতে সাহায্য করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। 6টি শিক্ষা। শিক্ষা নম্বর 1, ধনীরা অর্থের জন্য কাজ করে না। শিক্ষা নম্বর 2, অর্থনৈতিক সাক্ষরতার প্রয়োজন কেন। শিক্ষা নম্বর 3, নিজের ব্যবসায় মন দিন। শিক্ষা নম্বর 4, ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। শিক্ষা নম্বর 5, ধনী অর্থ আবিষ্কার করে। শিক্ষা নম্বর 6, শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়।